চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেয়াই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বর্তমান সরকারের মেয়াদ কি হবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে। কাজী ইফতেখার শুভ, ডেস্ক রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা। প্রায় 18 মিনিটের সাক্ষাৎকারে উঠে আসে বিভিন্ন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইস্যু। আমরা চেষ্টা করছিলাম বর্তমান সরকারই নিজেদের মেয়াদ ঠিক করবে বলে জানান ডক্টর ইউনূস। জানান, তার সরকারের প্রধান লক্ষ্য নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা। মূল লক্ষ্য হলো সংস্কার করা, নির্বাচন দেওয়া, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই জন্য আমাদের মূল লক্ষ্য, আর কিছু না, সিম্পল জিনিস। তিনি কথা বলেন তরুণ নেতৃত্ব নিয়েও। তরুণদের হাতেই তো ক্ষমতা যাওয়া উচিত, বুড়োদের তো কোনো কাজ নেই, বুড়ো তো সব ভুল করে গেছে পর্যন্ত। তো কাজে চেষ্টা হোক যে তরুণরা গিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের। তাদের নেতৃত্বে তো একটা বড় কাণ্ড হয়ে গেল, তো কাজে তাদেরকে অত অবিশ্বাস করার তো আমি কোনো কারণ দেখছি না। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলেও জানান তিনি। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। উঠে আসে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টিও। প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চিড় ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ আনসার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়াতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তারা একটু দূরে দূরে থাকছে, মানুষের থেকে সম্পর্ক, মানুষের সঙ্গে বেশি মিশতে চাচ্ছে না। তো কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল সেই শক্তিটা ক্ষয়ে গেল তাদের মনোবল হারিয়ে ফেলার জন্য। ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সেগুলো নিয়ে মনে করলাম যে এভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে। তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো। আগের সরকার সবকিছু ধ্বংস করে দেওয়ায় সেসব পুনর্গঠনে একাধিক কমিশন গঠন করা হয়েছে বলে জানান এই নোবেল বিজয়ী। সার্ক শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হবে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। ভারত থেকে সম্বন্ধে, পাকিস্তানের সম্বন্ধে থাকো, শ্রীলঙ্কাও থাকো, আমরা যত দেশ আছি সব সমানভাবে থাকি। আমরা চেষ্টা করছিলাম যে এরকম একটা সুযোগ যদি আসে, সার্কের সমস্ত প্রধান যারা আছে, সরকারের প্রধান, তারা একসঙ্গে এসে একটা ছবি তুললাম আমরা। এটা একটা সুন্দর বার্তা সবার কাছে যেত। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি প্রচারিত হবে আজ রাত 12:30 এনটিভিতে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে গঠিত 6 কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা সংলাপ করবে অন্তর্বর্তীকালীন সরকার, এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। একই সঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূসের এবারের সফর ঐতিহাসিক এবং অত্যন্ত সফল ছিল। জানান, এবারের ইউএন সফরে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট, IMF প্রধান থেকে 50টির মতো বৈঠক ও সভা করেছেন বিশ্ব নেতাদের সাথে। তারা সবাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছেন এবং এই সরকারের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামত
কাজটা একটু চাওয়া হবে অনেক। ওয়ার্ল্ড ব্যাংকেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন, $3.5 বিলিয়ন। ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য ওরা €400 মিলিয়ন দিবেন। যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আয়নাঘরে হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, যারা গুম সংস্কৃতির ধারক তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার অবসান হয় না, পিতার ছবি হাতে সন্তানের প্রশ্নের জবাব মেলে না, কোথায় আছে বাবা? কত কত বছরের অপেক্ষা, চোখের পানি, হৃদয়ের কষ্ট, কিন্তু স্বজনের সন্ধান হয় না তো স্পষ্ট। মায়ের ডাক আয়োজিত জান ও জবান অনুষ্ঠানে তাই গুম হওয়া স্বজনদের সন্ধানে প্রিয়জনের আকুতি। আপনারা যখন ঘরে ফিরে যান, আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমিও যখন একদিন গুম হয়ে যাব, তখন আমার ফ্যামিলি বুঝবে এই ঘুমের পিছনে কি আজকে আমাদের কান্না। যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের কাছে প্রশ্ন করা, কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও চাইলেন গুমের পেছনের হোতাদের বিচার। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, তাদেরকে ইন্টারোগেট করতে হবে। কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কাছে তাই বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তার পানি কমতে শুরু করেছে, তবে রংপুরে গত কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। এখনও পানিবন্দী এসব জেলার হাজার হাজার মানুষ, ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। কোথাও কোথাও ধীর গতিতে নামছে বন্যার পানি। সরকারি হিসেবে লালমনিরহাটে 5 উপজেলার 40,000 মানুষ পানিবন্দী। দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। তলিয়ে গেছে নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত। এছাড়া নদী তীরবর্তী এলাকায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। বিএনপির পক্ষ থেকে দেশের উত্তরাঞ্চলে বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণ শুরু করা হয়েছে বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিশেষ কমিটি করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রত্যেক জেলার সাথে দায়িত্ব সমন্বয় করছেন এবং আমরাও এখানে রাস্তাঘাটের প্রচণ্ড ট্রাফিক কনজেশনের মধ্যেও কেন্দ্রীয়ভাবে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা বন্যার চলার সময় উদ্ধার কার্যক্রম এবং শুকনো খাবার সরবরাহ, বন্যা পরবর্তীতে পুনর্বাসন কার্যক্রম এটি অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এবং এটির মধ্যে
জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃত্বে সেখানে ত্রাণ ও পুনর্বাসন কমিটির নেতৃত্বে এই ত্রাণ বন্যার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলা জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুনের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ১.৫ ঘণ্টা পর জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনা তদন্তে ২টি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। সকালে ইস্টার্ন রিফাইনারির জেটিতে অপরিশোধিত তেল খালাসের সময় এ বিস্ফোরণ ঘটে। জাহাজের ফরওয়ার্ড সাইডে আগুনে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে বলে জানান সংশ্লিষ্টরা। ট্যাঙ্কে এই ধরনের ঘটনা ঘটতো, অয়েল ট্যাঙ্কে, তাহলে বিশাল একটা বিপর্যয় ঘটতো। আল্লাহ এটার থেকে বাঁচাইছে। একজনের মরদেহ পাওয়া গেছে, আরেকজনের খণ্ড বিখণ্ড পাওয়া গেছে, আরেকজন এখন মিসিং। নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের 8টি ইউনিট জাহাজটির চারপাশ থেকে পানি স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের 2টার ভিকটিম আমরা উদ্ধার করে অলরেডি রেখেছি। আমাদের অনুসন্ধান কার্যক্রম চলছে। অনুসন্ধান শেষে আমরা আপনাদেরকে সম্পূর্ণ রিপোর্ট দিতে পারবো। এ ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষ। হতাহতদের ক্ষতিপূরণ ও ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আগুন লাগার প্রাথমিক যেটা আমাদের ধারণা করছি সেটা হয়তো ইলেকট্রিক ফায়ার বা সলিড ফায়ার, সেটা 4 পিকে, দ্যাট ইজ শিওর 4 পিকে, সামনে পেইন্ট স্টে ছিল, এইরকম জায়গা থেকে হয়েছে। 11,000, এটা হচ্ছে 16,000 ক্যাপাসিটি, বেসিক্যালি 11,700 টনের তেল ছিল, যা আমরা শুরু করেছিলাম ডিসচার্জ। এই যদি আমাদের মেইন কার্গো হোল্ড বা মেইন ট্যাঙ্কে যদি আগুন লাগতো, দ্যাট কুড বি এক্সট্রিমলি ডিজাস্টার। জাহাজে আগুনের ঘটনায় বন্দর চ্যানেলে কোনো সমস্যা হয়নি বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 12,000 অপরিশোধিত তেল বহির্নোঙর থেকে নিয়ে ইস্টার্ন রিফাইনারিতে খালাস করছিল জাহাজটি। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা ফেরতের নির্দেশ দেন। সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে 3 নারী দগ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শ্রীপুর উপজেলার ভাওয়াল রাজাবাড়ি দেওয়ানি বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন গৃহবধূ হালিমা, হেলেনা ও রীতা। পুলিশ ও এলাকাবাসী জানান, গত রোববার থেকে এলপি গ্যাসের ট্যাঙ্কার দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। সকালে গাড়ি লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, এ সময় কোম্পানি লোকদের বলেও তারা ব্যবস্থা নেননি। পরে হঠাৎ ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলে পাশের বাসায় থাকা 3 নারী দগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে দগ্ধ গৃহবধূ হালিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরে 50% পুড়ে যায়। কাল থেকে সুপার শপে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় বিকল্প কি হবে সেই বিতর্কে না গিয়ে 22 বছর আগে ব্যবহার নিষিদ্ধ হওয়া পলিথিনের ব্যবহার বন্ধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ আছে। আর নভেম্বরের প্রথম দিন থেকে দেশের সব দোকানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। এসব বিষয়ে সবাইকে নিজের থেকে সচেতন হওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান। স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের প্ররোচনা থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
বিকেলে চট্টগ্রামে একটি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম উত্তর ও মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় তিনি একথা বলেন। বক্তারা বিদ্যমান রাজনীতির গুণগত মানের উন্নয়নে গুরুত্বারোপ করেন। কোনো নেতাকর্মীর অপকর্মের দায় দল গ্রহণ করবে না বলে সতর্ক করা হয় সভায়। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি আবু আফসার ইয়াহিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। রংপুর ও বরিশাল পর্ব শেষ করে এনটিভি জনপ্রিয় রিয়েলিটি শো মার্সেল হাসর সিজন 7 পর্ব খুলনায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় খুলনা বিভাগ হতে ইয়েস কার্ড পেয়েছেন 5 জন। এ উপলক্ষে দিনভর উৎসবমুখর ছিল খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। 5 শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে ইয়েস কার্ড পান 5 জন। বিচারকের দায়িত্ব পালন করেন কমেডিয়ান ইশতিয়াক নাসির, শান মজুমদার ও অভিনেত্রী সুষমা সরকার। আগামীতে অন্যান্য বিভাগ থেকে আরও 40 জন প্রতিযোগী বাছাই করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের নিয়ে সাজানো হবে রিয়েলিটি শো মার্সেল হাসর সিজন 7-এর মূল পর্ব। তাদের মধ্যে নির্বাচিত 6 প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, যেখানে বিচার হিসেবে থাকবেন চিত্রনায়ক আমিন খান, অভিনেত্রী শবনম ফারিয়া এবং অভিনেতা তুষার খান। নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানায় সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে 58 কোটি 45 লাখ ডলার এবং 58 কোটি 26 লাখ ডলার। তবে পরে 2 সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে 46 কোটি 70 লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে 47 কোটি 88 লাখ ডলার। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে 191 কোটি 37 লাখ ডলার এবং আগস্ট মাসে 222 কোটি 41 লাখ ডলার। সরকারের মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ভুয়াকে ডক্টর ইউনূস, হাসিনাকে ফেরত চাওয়া হবে। তরুণদের হাতে ক্ষমতা যাওয়া উচিত। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, কাল সংস্কার কমিটির প্রধানের সঙ্গে বৈঠক। আশুলিয়া শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, গুলিতে নিহত 1 জন। চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।